এত টাকা আসে কিনা। তখন বললো চরের মানুষ না, প্রায় মানুষ হচ্ছে আপনার ইয়েতে থাকে, বিদেশে থাকে। ওদের স্বামীরা বিদেশে থাকে আর স্ত্রীরা ওখানে গরু পালে, কৃষি কাজ করে। মোটামুটি ওদের বাড়িঘর না থাকলে ওদের ক্যাশ টাকা থাকে, জমি জমা থাকে, গয়নাগাটি থাকে, ওগুলি চুরি করতো। সাথে আমার হাজবেন্ড, বাপ বেটা দুজনে মিলে বাপ চুরি? বেটা দুজন, প্রতিবেশী ওনাদের একটা মামা, ওরা 3 জন। আপনি নিজের চোখে কখনো দেখেছেন? না, আমি কিভাবে দেখবো? না দেখি নাই, তবে শুনেছি। ফুপুর কাছ থেকে শুনলেন এটা? ফুপুর কাছ থেকে প্রথম শুনলাম। মানে আমার হাজবেন্ডের কথা কিন্তু বলে নাই, উনি ওনার ভাইয়ের কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তুমি আমারে মাফ করে দিও, ওরা আসলে এটা করে। তো ফুপু বললাম যে ফুপু আপনি জানেন কিভাবে? বললো তোমার শ্বশুরের তো পা ভাঙা বসায় রাখছে ধইরা, ওই যে চুরি করতে গেছে ধরছে, গণপিটানি দিছে, আমার শ্বশুরের পা ভেঙে ফেলছে। এটা আপনার ফুপু জানলো কিভাবে? ওরা ভাই বোন না? ওকে, এটা কি ধরনের ভাই বোন? আপন ভাই বোন, একদম আপন ভাই বোন। এখন তোমাকে যেতে হবে ফুপুর- ওনার ফুপু, আমি আপনাকে বলি, ওনার ফুপু হচ্ছে আমার ফুপুর কাছে বিয়ের প্রস্তাব নেই। আমি সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করি, সব জায়গাতে আমি খুব কাঁচা। আচ্ছা, আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আপনার ফুপু? হ্যাঁ। আপনার ফুপু আপনার শ্বশুরকে চেনে কিভাবে? আমার শ্বশুরকে চিনে না, ও যে আমার শ্বশুরের বোন, আমার ফুপাই শাশুড়ি, হ্যাঁ। উনি আবার আমার ফুপুর কাছে। আচ্ছা। ওনার হচ্ছে আমার ফুপাই শাশুড়ি গ্রামে গ্রামে ওখান থেকে না চারা বিক্রি করতো। কিসের চারা? এই মরিচ চারা, লাউ চারা, এই যে বিভিন্ন এগুলো বিক্রি করতো। চারা বিক্রি সেক্ষেত্রে করতো। আপনার ফুপুর সাথে সম্পর্ক হয়েছে? ফুপুর বান্ধবী হয়ে গেছে। ওই বান্ধবী হয়ে গেছে, তারপরে হলো এই বিয়েটা হয়েছে। মানে ওনার আপন বোন আপনাকে এটা বলতেছে? হ্যাঁ, ওনার আপন বোন বলতেছে, কারণ সকালবেলা যে আমি ওনাদের বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে, আমার গিয়ে তো এই অবস্থা দেখবো, এটা সবাই জানে, শুধু আমি জানি না। ও আচ্ছা, গিয়ে দেখবেন যে পা ভেঙে দিয়েছে? পা ভেঙে দিয়েছে। আচ্ছা, তারপর? তো পরের দিন সকালে উনি আমাকে নিয়ে গেল, একদিন ওনার বাসায় ছিলাম, পরের দিন নিয়ে গেল। এখন দেখি সবাই জানে এলাকার, ওনাকে বলতো কি বান্দইরা, আমার শ্বশুরকে বলতো বান্দইরা। বান্দইরা কেন? বান্দইরা হচ্ছে গিয়া উনি ওর এটা চুরি করবে, ওর ওটা চুরি করবে, আর এটা দিয়ে সবাই খাবে এলাকার। ওই এলাকার যে আমি বললাম যে সবাই ভালো মন্দ খেত, আসলে বিষয়টা সবাই জানতো। উনি সবাইকে খাওয়ায় হাত করে রাখতো, যেমন মেম্বার, চেয়ারম্যান, ওদেরকে হাত করে রাখতো। আর চুরিটা নিজের গ্রামে করতো না তো, আরেক চরে গিয়ে করতো। হ্যাঁ, আরেক চরে গিয়ে করতো। যেমন কি চুরি করতো? মাছ ধরার জাল, ছাগল। একদম যখন কিছু পারতো না, তখন মানুষের পুরোনো কাপড়ও চুরি করতো। আচ্ছা, তো আপনি বাড়িতে গিয়ে কি দেখলেন পরের দিন? বাড়িতে গিয়ে দেখলাম যে ওনার আসলে পা ভাঙা। ওনার এই যে যারা আসলে উনি চুরি করে যাদেরকে খাওয়াইছে, সবাই আশেপাশে একদম দুঃখিত। ওরা খুবই সমবেদনা প্রকাশ করতেছে। ওনাকে নিয়ে আসছে করতে, চুরি করে পা ভেঙে দিয়েছে, নিয়ে আসছে কারা ওখানে বাড়িতে? দিয়ে গেছে ওখানের মানুষ, ওখানকার মানুষজন বাড়িতে দিয়ে গেছে পা ভেঙে দিয়ে গেছে। হ্যাঁ, খুব মারছে, শুধু পা ভাঙছে না, একদম খুব মারছে, যেমন পিঠে, হাতে ভাঙছে, শুধু পাটা এনে খুব মারছে। সাথে যিনি ছিল ওনাকে আর ধরতে পারে নাই, ওনাকেই মারছে। 2 জন ছিল, বর্ষার সময় ছিল। তখন আমার শ্বশুর বিষয়টা শেয়ার করলো একদম ওপেনলি, সবার সামনেই, কারণ সবাই তো জানেই, আমি না জানি না। বললো আমার বাবাকে বকা দিয়ে, তুই জানোস আমি কি করতে পারি? তোর বাবা 30,000 টাকা দিয়ে এই বললো যে 30,000 টাকা দিবে, আজকে 1.5 বছর হয়ে গেল, টাকা দিল না। আমার শ্বশুর খুব রেগে গিয়ে এরকম করে আমাকে বললো। আসলে আমি খুব ভয় পেতাম ওনাকে। তো ওইভাবে চলে যায় আরো 1 বছর। ওখানেই আরো অনেক কিছু জানতে পারি। আমার শ্বশুর চুরি করে ছাগল নিয়ে আসে, ছাগলের ডাকের যন্ত্রণায় ঘুমাইতে পারি না। এত বড় বড় পাতিল চুরি করে নিয়ে আসে, ওই বিয়ে বাড়িতে রান্না করে না পাতিল গেলি, এত বড় বড় পাতিল চুরি করে হচ্ছে গিয়া আশেপাশে মানুষটা উপহার দেয়, বিক্রি করে না, উপহার দেয়, অনেক উপহার দেয়। তারপরে হচ্ছে গিয়া 1 বছর চলে গেল। এখন দেখি আমার হাজবেন্ড ওই যে বিভিন্ন নেশা যে করতো, আমি আর জানতাম না, এখন জানতে শুরু করি উনি নেশা করে, উনি টাকা দেয় না। আগে তো মনে করেন যে কিছু স্মৃতি ছিল, এখন ওইটাও নাই, পুরা নিষ্ঠুর যারে বলে, একদম বাংলা ভাষায় বলে একদম জানোয়ার ছে কদম। উনি যখন আমার সাথে ইন্টিমেট হতো, এটা কি স্বামী স্ত্রী সম্পর্ক হয় কিনা আমি আজও জানি না। আমার তো সামনে একটা গল্প আসতেছে, তখন হয়তো বুঝতে পারবেন। আমি ওখানেও এত নির্যাতিত হই নাই যতটা হয়েছি ওনার কাছে। শোনেন আপনারা, উনি আমাকে এতটা শারীরিক নির্যাতন করেছে, মানসিক তো আছেই। তখন কি করলো, উনি আমাকে বলল ওখানে থাকবে না, ঢাকায় আসবে। তারপরে হচ্ছে গিয়া ঢাকায় আসলো। ঢাকায় আসার পরে এই দোকানে ওই দোকানে রিক্সা চালাইতো, যেখানে ওখানে জমা ছিল রিক্সার জমা প্রতিদিন 40 টাকা। ওই রিক্সা জমা, এই দোকানে বাকি, ওই দোকানে বাকি, এগুলি করে উনি আমাকে না এখানে ফেলে দিয়ে চলে গেল, ঢাকাতে রেখে চলে গেল। হ্যাঁ, আমি একদিন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি দেখি মানে আমার ছেলে নাই আমার পাশে। আমার বাবা তখন বলল, এই
তোমার জামাই তো ওরে নিয়ে তোমার শ্বশুর বাড়ি চলে গেছে। তখন আমি বললাম আপনি কি করে জানলেন? বলতেছে তোমার শ্বশুর ফোন দিয়ে জানাইছে। হুম। তোমার যদি ওর সংসার করতে হয়, বাচ্চারে ফিরিয়ে পেতে চাও, তাহলে তোমার শ্বশুর বাড়িতে যাও। হুম। এখন যে বাড়িওয়ালি উনি তো আমাকে ছাড়বে না। ভাড়া বাকি আছে। হ্যাঁ, ভাড়া বাকি আছে 2 মাসের 1500 টাকা করে, 3000 টাকা। উনি তো আমাকে ছাড়বে না। হুম। উনি বলতেছে আমার ভাড়া দিয়ে তারপরে যাও, আবার আশেপাশের দোকান বাকি দিয়ে যাও। খুব বেশি না, সব মিলিয়ে 10,000 হবে আর কি। 10,000 টাকার জন্য উনি আমাকে এখানে রেখে ওনার ছেলে নিয়ে উনি চলে গেল। বিষয়টা কেমন না, আমি ভাবলাম যে না, একটা সুযোগ, ওনার সংসার আমি করব না। বাড়িগুলি বললো কি যে তুমি এক কাজ করো, আস্তে আস্তে আমার ঘর ভাড়াটা মিঠাই দিও, তুমি এখানে গার্মেন্টসে যাও। পরে আইসা দেখি আমার বাবা মা আমাকে নিতে আসলো। ফোনে ফোনে ওই বাড়িওয়ালির কাছ থেকে ঠিকানা নিয়ে নিতে আসলো। ওই যে ঘরের ফ্যান, একটা চৌকি ছিল, এগুলি বিক্রি করে বাবা কিছু টাকা দিয়ে সবকিছু, দোকান বাকি আর দেওয়া হয়নি। জানি না ওনারা আমাকে ক্ষমা করবে কিনা। আমি দোকান বাকি করিনি, তবে ভাড়াটা দিয়ে আমাকে নিয়ে গেল। ওই চান্সে আমাকে বলছে আমাকে আর দিবে না, আমাকে আর দিবে না। ওই যে ছেলের মায়ায় পড়ে গিয়েছি, আমি বলছি না আমি যাব। তখন ওরা আমাকে দিতে চাইলো না, আমি লুকিয়ে চলে গেলাম। লুকিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে এখান থেকে হয় আমার ছোট বেবিটা আসে, আমার ছোট বেবিটা আমার গর্ভে আসে এখান থেকে যাওয়ার পরে। তখন তো আবার এই মারামারি, খাবার দেওয়া না, আলাদা করে দিয়েছে। আজকে এখানে 6 মাস, ওখানে 6 মাস, এরকম করে আবার ওখান থেকে পালিয়ে আসে, সাথে সাথে আমারও পালিয়ে আসতে হয়। এভাবে এভাবে কিন্তু আমার ছোট ছেলেটা হলো। আমি কিন্তু একবারে চলে আসি, ছোট ছেলে পেটে আসার পরে চলে আসি যে আমি যাব না, উনি আমাকে প্রচন্ড মারে, আমি যাব না। পারিবারিক ভাবে আমি ডিভোর্সের কথা বলি, পারিবারিক ভাবে বলি। আসলে এটা পারিবারিক ভাবে আসলে 2টা বাচ্চা হয়ে গেছে, এটা আর কেউ করছিল না। পরে আমি কাজে অফিসে গিয়ে আমি নিজেই ডিভোর্স দিয়ে দিই। বিয়ের কত বছর পরে? 4 বছর। বাচ্চা দুটোর সাথে নিয়ে? হ্যাঁ। ওকে। আমি ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পরে হচ্ছে গিয়া বাবার বাড়ি থাকতে থাকি। এখন তো আরো অত্যাচার বেড়ে গেছে, 2টা বাচ্চা নিয়ে। বাচ্চা তো আর রেখে আসি নাই। তখন মাও বকে, ভাবিও বকে, ভাই বকে, বোনেদের। আসলে আমার ভাবি কি তেমন কিছু বলে নাই, ইনডিরেক্টলি কিছু বললো। আমার ভাবি কখনো আজ পর্যন্ত ডিরেক্টলি কিছু বলে নাই, কিন্তু আমার বোনেরা বলছে, খুব বাজে ভাবে বলছে আমার বোনেরা, আমার ভাইও বলছে। তারপরে হচ্ছে আমি চিন্তা করি যে বিদেশে যাব। এখন বিদেশে যাব, পাসপোর্ট করতে হবে, টাকা নাই। এনজিও থেকে কিছু টাকা নেই, একটা ছাগল ছিল, ওইটা বিক্রি করে আমি হচ্ছে পাসপোর্ট করি। ওখান থেকে যিনি আমার পাসপোর্ট করে দিয়েছেন, ওনার পরিচিত একজন বলতেছে এই আপনাদের বাড়ি কোথায়, কি কি আসল বিষয়। যখন আমি আমার পুরো ঠিকানাটা দিলাম, উনি আমাকে চিনতে পারলো। উনি আমার মায়ের চাস্তো বোনের ছেলে। তখন উনি আমাকে বলল আমার মা তো দুবাইতে থাকে, ওখানে খুব ভালো ভিসা আছে, তুমি যাবা নাকি? তখন আমি বললাম হ্যাঁ যাব, আমি তো বিদেশেই যাব। তখন বলতেছি ঠিক আছে আমি যাব, আন্টির সাথে দেখা করব। তখন উনি আমাদের বাড়িতে কয়েকদিন পরে আসে, আইসা আমার মার সাথে কথা বলে, পরিচয় দেয়। আমার মা ওনাকে চিনে না, কিন্তু ওনার মাকে চিনে। পরিচয় দেওয়ার পরে চিনে। তারপরে হচ্ছে গিয়া উনি বলে যে দুবাইতে যাইতে 1,60,000 টাকা খরচ হবে আমার। 1,60,000 টাকা খরচ হবে, আমার বেতন হচ্ছে 22,000 টাকা। এটা বলে 22,000 টাকা বেতন হচ্ছে। পরে আস্তে আস্তে ধাপে ধাপে বেতন বাড়বে। তো খুব দ্রুত, মেবি 1 মাস 4-5 দিনের ভিতরে সব প্রসেসিং আমার কমপ্লিট হলো। সম্পূর্ণ টাকাটা আমার ভাই আমাকে সুদে নিয়ে দিল, সম্পূর্ণ টাকাটা। ওদের মূলত কারণ হচ্ছে আমি বিদেশ যাব, টাকা ইনকাম করব, ওদেরকে দিব। আমি তখন চলে গেলাম বিদেশে। এখন ওখানে গেলাম আমি, ওখানের টাইম মেবি 12টা-1টা বাজে, ওখানের টাইম। কোন দেশে গেলেন? দুবাই। দুবাইতে। ওকে। আমাকে ওখান থেকে ওনার যে মা বললো যে ওখানে থাকে আমার আন্টি ওখানে আবার সেকেন্ড ম্যারেজ করছে, দ্বিতীয় বিয়ে। ওই হাজবেন্ড আমাকে নিতে আসলো। তো নিয়ে গেল, ওই একটা বাসায় দিয়ে আসলো, বললো যে এখানে তোমার মতো আরেকটা মেয়ে আছে, ওনাকে তুমি আপু বলে ডাকবা। আপনি কার কাছে গেলেন বিদেশে? এখনো তো জানি না, মানে ওনারা আমাকে বললো কি করাবো, কি কাজ করবে, কিচ্ছু বলে নাই? হ্যাঁ বলছে। কি বলছে? উনি বলছে হচ্ছে গিয়ে দোকানদারি করতে হবে। দোকানদারি করতে হবে, কিন্তু কি দোকানদারি ওটা উনি বলে নাই, আমি আসলে ওইভাবে জিজ্ঞেস করি নাই। আচ্ছা। তো ওখানে যাওয়ার পরে আমাকে বললো একটা পানির বোতল, একটা রুটি আমাকে দিয়ে বললো তুমি এটা খেয়ে ঘুমায় যাও। তো ওই আপুটা আসলে সারাদিন কাজ করছে, রাত্রেও 12টা-1টা পর্যন্ত কাজ করছে, খুব ক্লান্ত থেকে উনি আমাকে বললো যে এদিক দিয়ে শুয়ে পড়ো, একটা স্টোর রুমের মধ্যে উনি ঘুমাচ্ছে, বলে এদিক দিয়ে শুয়ে পড়ো। তো আমি ঘুম থেকে উঠলাম, উনি আমাকে 5টা বাজে ডেকে উঠাইলো, ভোর 5টা সেদিনই ডেকে উঠাই আমাকে উনি বললো যে বোন, আমি জানি না তোমার কি বলে নিয়ে আসছে, তোমাকে তো এখানে কাজ করতে হবে আমার মতো করে, এখানে আর ঘুমানো যাবে না, ওঠো, উঠা কাজ করা শুরু করো। তো উনি আমাকে কাজগুলি দেখাই দিচ্ছিল, আমি পারতেছিলাম না, বারবার দেখাচ্ছিল, পারতেছিলাম না। এক পর্যায়ে উনি রেগে গেল, বলতেছে বারবার আমি দেখাবো নাকি, আমি কি তোমার পিছনে পড়ে থাকবো নাকি, এখানে আসছো যেহেতু কেন আসলা, ওনার প্রশ্ন হচ্ছে কেন আসলা,
উনি এখানে আমার যাওয়ার 6 মাস আগে থেকে আছে। তো প্রচন্ড কাজ করাইতো, একদম কাজ করাটা আসলে বিষয় ছিল না, ঘুমানোর টাইম দিত না। ভোর 5টা থেকে শুরু হতো, রাত্রে 2টা পর্যন্ত কাজ, শুধু কাজ আর কাজ। আসলেই দোকান ছিল, বাসায় থেকে খাবার বানিয়ে দোকানে নিয়ে বিক্রি করতে হতো, আবার বাসায় এসে বাসার কাজ করতে হতো। একটা কাপড় দেখা যায় 5 মিনিট পরে আবার আয়রন করতে হতো, বা একটা কাপড় দেখা যায় 3বার আয়রন করতে হতো, তারপরে বলতো যে আয়রন হয় না। তো প্রচন্ড কাজের চাপ ছিল। আর কিছু না হলে কি, ওই যে ম্যাম যে ছিল, উনি প্রচন্ড মারতো, চিমটি মারতো, বড় বড় নখ ছিল, চিমটি মারতো, চুলে ধরে টান মারতো, প্লেট দিয়ে বাড়ি মারতো, আমাকেও ওনাকেও, ওই আপুটাকেও। তো এগুলো নিয়ে আমরা কমপ্লেন দিয়েছি ওই আন্টির সাথে যতবার দেখা হয়েছে, কিন্তু উনি আসলে এটাকে গুরুত্ব দেন। ঠিক আছে ঠিক আছে বলবো, আর এটা হবে না, আর এটা হবে না। এক পর্যায়ে আমাদের সাথে উনি আর যোগাযোগ করছিল না। একই বাসায় আমরা দুইজন, আমাদেরকে ওখানে খুবই মারছিল, খাবার দাবার দিচ্ছিল না। আবার এক সময় দেখা যায় প্রচন্ড খাবার দিচ্ছিল, এক সময় খাবার দিচ্ছিল না, এক সময় প্রচন্ড খাবার দিচ্ছিল। উনি আমাদেরকে কাপড় কিনে এনে দিচ্ছে, আজকে কাপড় কিনে দিছে, দেখা যায় কালকে ঝগড়া করে ওই কাপড়টা পরে ফেলছে বা ছিঁড়ে ফেলছে। ওই ম্যাম এটা করতো। মানসিক সমস্যা ছিল কিনা জানি না, এটা করতো। একটা সময় দেখা যায় মাথায় হাত বুলিয়ে বলতো আনা মামা, আনা মামা, অর্থ ছিল যে আমি তোর মা, আমি তোর মা। তখনই দেখি এটা বলে একদিক দিয়ে গেছে, আরেক দিক দিয়ে এসে দেখি প্লেট দিয়ে বাড়ি মারছে, ছুরি দিয়ে খোঁচা মারছে, এইগুলি করতো। তারপরে হচ্ছে গিয়া উনি আপুটা আমাকে বললো যে এইভাবে থাকা যায় না, আসলে ঘুমের জন্য আমরা দুইজনে পাগল হয়ে যেতেছিলাম, চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছিল, একদম পাগলের মতো একটা দেখা যাচ্ছিল। মানে চুল আশ্রানেরও তো সময় পেতাম না, 2 দিন 3 দিন চলে যাইতো, গোসল করতাম, চুলটা বেঁধে রাখতাম, এর মধ্যে চুলে থেকে দুর্গন্ধ হতো, যত্ন নিতে পারতাম না, চুল পড়ে যাচ্ছিল, বুঝতেই পারতেছিলাম না যে চুল নষ্ট হয়ে যাচ্ছে, কখন করবো এগুলি। যতটুকু সময় পাইছি 2-3 ঘন্টা রাতে ঘুমাইছি। তো উনি বললো এইভাবে থাকা যায় না, চলো আমরা পালিয়ে যাই। ওইখানে আবার উনি ওই যে দোকানদারি করতে গিয়ে বাংলাদেশে একটা ছেলের সাথে সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক। তো বললো যে চলে যাই আমরা এখান থেকে গিয়ে। না, একদিন দুপুরে প্রচন্ড মার আমাদের দুজনকেই, সেদিন আর কি বললো, প্রচন্ড মার খেয়ে বললো চলে যাই। পরে হচ্ছে গিয়া ওনার হাজবেন্ড, সরি ওনার বয়ফ্রেন্ডের নাম নিয়ে বললো যে উনি আমাদেরকে সেভ করবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে গিয়া দুপুরবেলা আমরা না ওই ভাষা সবাই রেস্টুরেন্টে খেতে যায়, আমরা হচ্ছে গিয়া বাহির থেকে গেটটাকে তালা মেরে আমরা বের হয়ে, ওই একজন ভদ্রলোক ছিল ওই বাসায়, ওই বাসার যে কফিল মালিক উনি ছিলেন ভিতরে, আমরা বাহির থেকে তালা দিয়ে আমরা দুজন বের হয়ে যাই, পালিয়ে যাই। কোথায় যাচ্ছেন জানেন না? না, এর মধ্যে আমাদের সাথে কিন্তু ওই যে আমাদেরকে দুপুরে মারছে, মারার পরে কিন্তু 2টা ফোনই, আমার ফোন ওর ফোন, ওই ভদ্র মহিলা নিয়ে নিছে ম্যাডাম। এই যে রাস্তায় আপনারা বের হলেন, দুবাইয়ের রাস্তায়, আপনারা জানেন না আপনারা কোথায় যাচ্ছেন? না। টার্গেট কি? টার্গেট হচ্ছে ওই যে আপুর বয়ফ্রেন্ড, উনি আমাদেরকে নিয়ে যাবে। ওই এই মেয়েটাও বাংলাদেশি ছিল? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি ছিল, হরিদপুরের মেয়ে ছিল। ফরিদপুরের মেয়ে, নাম কি ওর? শিল্পী। এখন বের হয়ে গিয়েছে যে কোথায় যাব তা জানি না। এখন ও আপুর কথা হচ্ছে যেভাবেই হোক আমাদের বাসার আশেপাশটা থেকে খুব দ্রুত বের হতে হবে, একটু দূরে যেতে হবে, গ্রামের দিকে, যেখানে আমাদেরকে কেউ চিনবে না বা আমাদেরকে ওরা দেখতে পাবে না। ওরা কোথায় গেছে, কোন রাস্তা দিয়ে চলে আসে তা তো আমরা জানবো না। আপু বলতেছে এখন যদি কোনোভাবে ওরা আমাদেরকে ধরতে পারে, সোজা সারা জীবনের জন্য ঝেলে, দেশেও পাঠাবে না, আমাদের কঠিন শাস্তি দিবে, হয়তো বলবে আমরা চুরি করে বের হইছি। আদৌ তো এরকম কিছুই ছিল না। তো কিছুটা হাঁটার পরে একটু গ্রামের দিকে গেলাম আর কি। এটা বলে রাখা ভালো, দুবাই আবুধাবি শহরে। আচ্ছা, আবুধাবি শহরে। ওখানে কি গ্রাম আছে নাকি? হ্যাঁ, বিদেশে গ্রাম আছে। ওকে। তো একটু গ্রামের দিকে চলে গেলাম, যাওয়ার পরে দেখি একটা লোক সাইকেল দিয়ে আসতেছিল, আমরা হাঁটতেছিলাম। তো আপুটা কি করলো, আমি তো আসলে বোকা ছিলাম, তারপর শুধু কাঁদছিলাম, কি করব, আপু কোথায় যাব, ফোনও তো নেই, কার সাথে যোগাযোগ করব। আপু বলতে, এটা আপনার কিসের কাগজ? এটা ছুটির পেপার। মানে দুবাইয়ের কোনো? না না না, ওরকম তো কোনো পেপার হয় না। এটা হচ্ছে আমি বাংলাদেশে আসছি না এখন, ইলেকট্রনিক এক্সিট এন্ট্রি ভিসা, সিঙ্গেল উইথ ডিউরেশন, কিন্তু আরবি লেখা দেখতে পাচ্ছি। তো ওই একটা লোক আসলো সাইকেল দিয়ে, আপু কি করলো, হাতে ইশারা দিয়ে বললো যে আপনি কি বাংলাদেশি? আপু তো আগে থেকে 6 মাস, আর আমার হচ্ছে 3 মাস এখানে। তো আপু তো 2 একটা আরবি ভাষাও জানে, বললো আপনি কি বাংলাদেশি? উনি বললো যে সাইকেল থামিয়ে, হ্যাঁ বাংলাদেশি। আপনারা কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? তো আপু বললো আমরা তো পালিয়ে আসছি, আমাদের একটু আশ্রয় দেন। প্রথম ফোনটা চাইলো যে আপনি আমার ফোনটা। ওরা কি ছেলেটা কি বাংলাদেশি ছিল? হ্যাঁ বাংলাদেশি ছিল। আচ্ছা, আপনি ফোনটা দেন। তখন ছেলেটা বললো কি যে আপা আপনারা যেহেতু পালিয়ে আসছেন, রাস্তা তো আপনাদের জন্য নিরাপদ না, আপনি কাজ করেন। ওনার হাতে একটা ফলের ব্যাগ ছিল, ওইটা আপুর হাতে দিয়ে বললো আপনারা আমার পিছনে পিছনে আসেন, আমি আস্তে আস্তে যাচ্ছি। উনি মোটামুটি অনেকটা দূরে ছিল, আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম আর কি।
তো একটা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখি ওখানে ইন্দোনেশিয়ান মেয়ে আছে, বাংলাদেশি মেয়ে আছে। তো আমাদেরকে বললো, তখন ওইখানে টাইম দুপুর 2টা বাজে, দুপুর 2টা। তো আমাদেরকে বললো যে আপনারা ফ্রেশ হন, ওই আপুদের কাপড় চাপড় দিল, আপনারা গা গোসল দিয়ে আসেন, এসে খাওয়া দাওয়া করে নেন, বাকি স্টোরি আমরা পরে শুনবো, কি হয়েছে, কেন আসছেন, কোথায় থেকে আসছেন। তো আমরা তো ক্লান্ত ছিলাম, কতদিন ঘুমাই না, ঠিক মতো খাই না, অযত্ন অবহেলা। ওনারা আবার শ্যাম্পু ট্যাম্পু দিল, খুব ভালো করে গোসল করলাম 3 মাসের ভিতরে। তো গা গোসল দিয়ে এসে বসলাম, দেখি একটা আরবিয়ান খাবারের ডালা, এরকম বড় হয়, অনেক বড় হয়, একদম অনেক সুন্দর করে খাবার সাজানো, খাবারের ডালাটা আরবি স্টাইলে সাজানো হলো, খাবারটা বাংলাদেশ। তো আমরা সবাই একসাথে বসে খেলাম, খেতে খেতে আর কি ওরা জিজ্ঞেস করতেছিল কি হয়েছে আমাদের, কেন আসতি। পরে আপু বললো, আমি কিন্তু পুরোটা সময় চুপ, আমি খাইতেই আছি, আমার খিদে না, আমি খেতেই আছি। আপু আর কি বিষয়টা বললো, আবার কাঁদছিল। আমি কিন্তু ওই পর্যন্ত একটু কানাকাটি অফ করলাম, গোসল মোসল করে ভাবছি যে না, জান্নাতে এসে পড়ছি মনে হয় জাহান্নাম থেকে। আমাদেরকে ব্যথার ওষুধ দিল, আমরা খেলাম, খেয়ে ঘুমিয়ে গেলাম। কখন উঠছি বলতে পারবো না, টাইম আর দেখি নাই। ওঠার পরে দেখি এই ওদের যে ড্রেস আপ গুলি আপুদের কেন জানি পছন্দ হচ্ছিল না আমার, মানে খুবই বাজে লাগছিল। এইসব ড্রেস তো আসলে দেখি নাই কখনো, ওই সিনেমাতে যেগুলি পরে আর কি, ওরকম ড্রেস ছিল আপুদের। আমাদেরকে যদিও বাংলাদেশি 3 পিস দিয়েছে পরার জন্য। ওই রাতটা খুব ভালোভাবে কেটে গেল। রাতটা যে ঘুমাইতে দিচ্ছে, মনে করেন যে একটা বাসা, কোনো রুমের দরজা নেই, কোনো রুমের দরজা নেই, দরজা শুধুমাত্র মেন দরজা যেটা, সেটাই। হুম। কেউ এখানে ঘুমিয়ে আছে, একটা পুরুষ এখানে ঘুমিয়ে আছে, তার পায়ের নিচে একটা মহিলা, একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। তখন আমরা মনে করছি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ঘুমের স্টাইল এরকম কেন, মানে যাই যেভাবে পারছে সে সেইভাবে, যার ইচ্ছে তারে নিয়ে শুয়ে পড়ছে। বিষয়টা ওরকম ছিল, কিন্তু আমাদের ওরকম ছিল না। আমাদেরকে ছোট একটা রুম, দরজা ছাড়াই গিয়ে বললো যে তোমরা দুজন ওইখানে শুয়ে পড়ো। আমরা শুইলাম, কিসের আর ঘুম, দুই বোনে কথা বলি, কান্নাকাটি করি যে কোথায় এসে পড়লাম। পরে বলতেছে আপনারা চিন্তা করেন না, ওরা আসলে এখানে বিয়ে করে, কন্ট্রাক্টে বিয়ে করে হচ্ছে গিয়া থাকে, স্বামী স্ত্রীর মতো করে, ওরা আসলে এইভাবেই থাকে। এর মধ্যে দেখি রাত্রে 2টা-3টার দিকে, আমরা তো আর ঘুমাই না, আরো 2টা আপু আসলো, বাংলাদেশি আসলো, বোরকা গায়ে দিয়ে আসলো। বোরকা গায়ে দিয়ে এসে বোরকা খুললো, দেখি বোরকার নিচের কাপড়টা আসলে খুব ভালো না, খুব ভালো না বোরকার নিচের কাপড়টা। তখন জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে ওনারা বিউটি পার্লারে কাজ করে, বিউটি পার্লারে কাজ করে, বাসায় গিয়ে গিয়ে, আচ্ছা। হ্যাঁ বাসায় গিয়ে গিয়ে বিউটি পার্লারে কাজ করে। তারপর হচ্ছে গিয়া ভালো। তখন পরের দিন সকালে আমাদেরকে ফ্রোজিন পরোটা দিল, খেলাম। আর রাতেও কিন্তু ভালো খাবার দাবার নিয়ে আসছে, ফল ফ্রুট নিয়ে আসছে, খেলাম। খাওয়ার পরে এক পর্যায়ে পরের দিন দুপুরে ওই যে ভদ্রলোকটা আমাদেরকে নিয়ে আসলো, হুম। উনি বলতেছে যে আপু, আপনারা যে এখানে আসছেন, এই শহর তো আপনাদের জন্য নিরাপদ না। আপু আবার কিন্তু ওই যে আপুর যে বয়ফ্রেন্ড, ওনাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু কোনোভাবে হয়তো বা বিপদ ছিল, তো ওই নাম্বার একটা হয়তো বা ভুল হচ্ছিল, সঠিকভাবে আর নাম্বারটা কি করতে পারতেছিল না, যোগাযোগও করছিল না। আমাদেরকে বললো আপনাদের জন্য এই শহরটা নিরাপদ না, পুলিশ আপনাদেরকে পোস্টার দিয়ে দিয়ে খুঁজছে। কে বললো? এই ছেলেটা বললো? হ্যাঁ হ্যাঁ, পোস্টার দিয়ে দিয়ে পুরো আর ওই শহরে। তো ছেলে, ওই মেয়ের বয়ফ্রেন্ড কোথায়? আপনার সাথে শিল্পীর বয়ফ্রেন্ড যে আপনাদেরকে নিয়ে যাবে, এটা তো আগে থেকে বয়ফ্রেন্ড জানে না, মানে উনি বের হয়েছে, ফোন দিবে, পরে কোথাও থেকে নিয়ে কিন্তু যাবে। সামহাও ফোন ম্যানেজ করতে পারছে না। ফোন ম্যানেজ করতে পারছে, কিন্তু কিন্তু নাম্বারটা আর মনে করতে পারছে না। ওকে। নাম্বারটা মুখস্থ ছিল। তখন উনি বললো যে আপনাদেরকে তো পুলিশ আপনাদের দুজনকে পোস্টার দিয়ে দিয়ে খুঁজছে। আসলে আমাদের মাথায় তখন এটা ছিল না, আমাদের ছবি ওদের কাছে থাকবে কোথায় থেকে, এটা ছিল না আমাদের দুজনের মাথায়। হুম। তখন ওনাদের কথা বিশ্বাস করলাম। উনি বললো যে এক কাজ করেন, আপনারা দুবাই শহরে চলে যান। হুম। দুবাই ডেমরা না কি যেন একটা নাম, একদম দুবাই মেন শহর যেটাকে বলে, ওখানে চলে যান। ওখান থেকে আপনাদেরকে কিছু মানুষ আসবে, ওখানে আপনাদেরকে চাকরি দিবে, আপনারা ওখানে চলে যান। তখন সন্ধ্যার দিকে 5টার দিকে আর কি, ওখান থেকে 4 জন লোক আসলো, একদম বড় লোক মনে হলো সেই সময় আর কি, মানে ভালো কাপড় চাপড় পরা মানেই বড় লোক, চশমা পরে আছে তার মানে শিক্ষিত, ওই সময় এটাই মনে করতাম। আসলো এখানে বলা হয় ওই যে আলামিন যে একটা নাম বলছিলাম, এখান থেকেই শুরু আলামিনের গল্পটা। ওই আলামিন আসলো, আরো আলামিনের সাথে আরো 2টা ছেলে আসলো আপনাদের এখানে। হ্যাঁ এখানে। নামটা পরে জানছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ওকে। না না, ওখানে বলছে যে ভাইয়া আসবে, আলামিন ফোনে বলছিল না, তখন থেকেই জানতে পারলাম ভাইয়া আসবে, আলামিন ভাই আসবে, অবশ্যই আলামিন ভাই আসতে হবে, বর্ডার ক্লোজ করতে হবে, এরকম কিছু, মানে বিভিন্ন পুলিশ আলামিন ভাই এসে আপনাদেরকে হেল্প করবে, এরকম কোনো কিছু? করবে, হ্যাঁ আলামিন ভাই এসে আপনাদেরকে হেল্প করবে, নিয়ে যাবে। আপনারা যখন যাবেন, গাড়ি যখন চেক করবে, তখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে বিভিন্ন কথা, আপনারা এটা বলবেন, আশা করি তেমন কিছু হবে না, ঘুরে যাবে, এরকম কিছু। দেখছেন
আপনারা আমার কাছে আসাতে আপনাদেরকে আমি ভালো একটা জায়গায় পাঠাচ্ছি, হয়তো অন্য কোথাও আসলে খারাপ কিছু হতো, এখানে যেহেতু খারাপ কিছু হয় না, এত 4-5 জন পুরুষ মানুষ ছিল, তো আমরা মনে করছি হয়তো ওখানেও ভালোই হবে, যাই। যদি জানতাম তাহলে সেখানে কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ আমাদের ছিল ওইখানেটায়। আসরের সময় আলামিন আসলো, আলামিনা এসে আলামিন পরিচয় দিল, ওনার নাম বললো, উনি একটা লিডার, উনি হচ্ছে গিয়া মেয়েদেরকে কাজ দিয়ে থাকে অফিসিয়ালি, সামান্য একটু বেনিফিট উনি পায়। উনি ওনার মতো করে বলল যে তোমরা কাজ করবা তোমাদের মতো করে, আমাকে কাজ পাওয়ার পরে কিছু টাকা দিও, এরকম করে। তো আমি তো চুপ। তো আপু বলল ঠিক আছে, আমরা যদি কাজ করতে পারি, আপনাকে কিছু, আপনার মাধ্যমে যদি আমরা ভালো একটা চাকরি পাই, করতে পারি, তাহলে আপনাকে কিছু দিলে তো আমাদের সমস্যা নেই। তখন বললো যে ঠিক আছে, আমরা আগে বের হই, তারপরে তোমরা দুজন বের হও, একজন একজন করে, দুজন একসাথে না। একটু ভিতরের দিকে ছিল বাসাটা, একটা গলি দিয়ে যাইতে হইতো। তারপর হচ্ছে গিয়া ওরা চলে গিয়ে গাড়িতে বসলো, তারপর আমি গেলাম আগে, তারপর আপু গিয়ে বসলো। আপু বসলো সামনের সিটে, ড্রাইভারের পাশের সিটটা থাকে না ওখানে, আর আমাকে দিল ভিতরের সিটে। আলামিন বলল বসলো হচ্ছে গিয়া এই এক পাশে, তারপরে হচ্ছে আরেকটা ছেলে বসলো, তারপরে আমি বসলাম, আর আরেকটা ছেলে বসলো একদম পেছনে। ওকে। হ্যাঁ, একদম পেছনে বসলো। তো আমি যাচ্ছিলাম, প্রথম ওদের সাথে গল্প করতে করতে, ওই আপুটা 6 মাসে মোটামুটি অনেক আরবি পারে, একদম কমপ্লিট আরবি পারে। আপুর খুব প্রশংসা করতেছিল, আপু আরবি পারে, আমরা কিভাবে এখানে আসলাম, কেন আসলাম, গল্প করতেছিল সবাই আর কি, যাই যেমন পারতেছে প্রশ্ন করতেছে। আমরা মনে করছি প্রথম প্রথম ভালো গল্প করতেছিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আর গন্তব্যে পৌঁছাচ্ছিলাম না। তখন না আমি দেখি যে 2 পাশে শুধু মরুভূমি, আর তখন মাগরিবের আজান মেবি দিচ্ছে আর কি, সূর্য লাল হয়ে গেছে, টাইম তো দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে 2 পাশে দেখি শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি নেই, কোনো কিছুই নেই, শুধু শুধু রাস্তা, আর হচ্ছে গিয়ে আপনার মরুভূমি, বালু, একটা গাছও নেই। তখন আমার মনে হচ্ছে কি আমাদেরকে মনে হয় দুবাই থেকে সৌদি আরবে পাচার করে দিচ্ছে। আমি তো কান্না, প্রচন্ড কান্না, কান্না করছি। কান্না করতে করতে এক পর্যায়ে আমি বললাম আমি তো চলে যাবো এখান থেকে, গাড়ি থেকে নেমে যাবো, গাড়ি থেকে লাফ দিব। ওর আমাকে দিয়ে হাসতেছে, বলছে এটা কোনো কথা, গাড়ি, চলন্ত গাড়ি থেকে মানুষ আবার নামে কিভাবে, চুপ করে বসো, তোমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আর আমার পাশে যে ছেলেটা বসলো, ও আমাকে জিজ্ঞেস করলো, মানে দুজনকে জিজ্ঞেস করলো আমাদের বাড়ি কোথায়। উনি বললো যে হরিদপুর। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম গাজীপুর। আর গ্রামের নাম জানতে চাইলো না, থানার নামও জানতে চাইলো না। এটা সব বাংলাদেশি? হ্যাঁ, সবাই বাংলাদেশি। একজন কুমিল্লার, আর যিনি আমার পাশে বসছে উনি কিন্তু আমার প্রতিবেশী, আমি তো আর জানি না। আর আরেকজন হচ্ছে গিয়া ওই যে কি যেন নাম, আলামিন, নারায়ণগঞ্জ। ওনারাও বলছে ওনাদের বাড়ি কোথায়। আরেকজনের বাড়ি আমার, আরেকজনকে আমি ভালোভাবে দেখিও নাই, উনি একদম মুজি পিছনে বসতে, কথাও বলে নাই। ওনারা আমাকে বললো আরে পাগল, কান্না করতেছো কেন, দেখো চমৎকার একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, ওখানে খুব ভালো কাজ দেওয়া হবে তোমাদেরকে, চিন্তা করিও না, কান্নাকাটি বন্ধ করো। তখন আমার পাশে যে ছেলেটা বসলো, উনি কি করলো, আমার বাম সাইড ওনার ডান সাইড তো একসাথে, তো উনি আমার বাম হাতটা ওনার হাতে নিয়ে বলল কান্না করে আর কি করবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। উনি এটা বললো, আর কেঁদে কি করবা। তারপর হচ্ছে ওখানে নিয়ে গেল। ওখানে টাইম তখন 8:30। ওখানে গিয়ে আমরা রুমে ঢুকে দেখি যে ওখানে ঘড়িতে দেখাচ্ছে 8:29। আমি দেখতে পেলাম। ওখানে বলতে কোনখানে? ওই দুবাই শহরে। আচ্ছা। হ্যাঁ, নিয়ে গেল হচ্ছে, অন্ধকারের ভিতরে গিয়েছি তো, তত বেশি লাইট ছিল না একদম। এখন বুঝি আসলে বিল্ডিংটা হয়তো বা 20 তলা ছিল, কত তলা ছিল জানি না, লিফটে উঠছে তো মনে হচ্ছে যে 2 মিনিটে উঠে গেছি, এরকম ছিল। হ্যাঁ, পরে দেখি আপনার একদম কেমন এরকম বিল্ডিং এ বাংলাদেশে আসলে কখনো যাইনি, বলতে পারবো না। এরকম দুই সাইডে হচ্ছে গিয়া রুম গেলি, মাঝখানে চিকন একটা গলি আসা যাওয়ার জন্য, আর প্রত্যেকটা রুমের দরজার মধ্যে ক্যামেরা লাগানো আছে, মানে বাহির থেকে কেউ নক করলে ওরা ভিতর থেকে দেখবে যে কে আছে, এরকম সিস্টেম ছিল। এগুলি তো আগে কখনো দেখি নাই, প্রথম দেখতেছি। তো দরজা খুললো, দরজা খোলার পরে আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখি যে একটা আপু রান্না করতেছে, আরো একটা বিউটিশিয়ান আছে, আর একটা আপুরে মেকআপ করতেছে আর কি, করতেছে। আমাদেরকে নিয়ে বললো, একদম এমন ভাবে ওরা কথা বললো যেন আমাদেরকে ডাস্টবিন থেকে উঠে আনছে, একদম স্বর্গে, এমন জায়গায়। একদম সাথে সাথে বলতেছে বসা যাবে না, এই ওয়াশরুমে যাও, গোসল করো। এর মধ্যে মনে করেন যে আমাদের একদম সব সাবান, শ্যাম্পু, লোশন, টাওয়াল, একদম সবকিছু রেডি, কাপড় চাপড় সবকিছু রেডি। এখন গোসল করে যখন বের হলাম, দিল হচ্ছে গিয়ে একটা 3/4 জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি,
মানে এটা কিভাবে পরবো। And ওই জামাটা আমাদেরকে গোসল করে যখন ওয়াশরুমে রাখলাম, জিজ্ঞেস করলাম যে আপু জামাটা কি করব। উনি আর কিছু বললো না, টান দিয়ে জামাটা ডাস্টবিনে ফেলে দিল ওই আপুটা। বললো যে এরকম নোংরা জিনিস এখানে চলে না, খুব বাজেভাবে বললো যে তোমাদেরকে দেখে মনে হয়েছে যে ডাস্টবিন থেকে উঠে আসতো। আসলে আমাদের অবস্থা ওরকমই ছিল, উনি যা বলছে সত্যি। তারপর হচ্ছে গিয়া ওই আপুটা গেল গোসল করতে। এখন ওই আপুটাকে একটু ভালো ড্রেস দিছে পড়তে, আমাকে খুব বাজে একটা ড্রেস দিছে পড়তে। তো আপুটা বললো একটা বাংলাদেশি জামা হলো, শর্ট হাতার যে জামাগুলি থাকে ওরকম একটা জামা, একটা প্যান্ট পরছে, মোটামুটি তো এটা ভালো, আমার থেকে ভালো। তারপর ওখানে আমাদেরকে খাবার দাবার দিল, দিয়ে বিউটিশিয়ান এনে একদম পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সেবা যত্ন শুরু করলো। এই তখনও আপনার মনে প্রশ্ন আসেনি যে কেন করছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জিজ্ঞেস করছি তো, আমরা জিজ্ঞেস করছি। তখনও পর্যন্ত আমরা দুজন একই সাথে, ওই যে শিল্পী আর আমি একসাথে। ওরা কি দিয়ে চলে গেছে? না, আছে এখানে। আচ্ছা, হ্যাঁ আছে, এখানেই আছে। এখান থেকে 2 জন চলে গেছে আর 2 জন আছে ওই আরেকজন। ফ্ল্যাটই আছে? হ্যাঁ হ্যাঁ, ওই রুমেই আছে, Okay. একটা রুমে একটু বড় আর কি, ওকে। একটু বড়, 2-3টা বেড ফেলা। আলামিন ফোন দিয়ে বলল একটা বিউটিশিয়ান আসার জন্য, উনি পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আমাদেরকে সেবা করবে। এগুলো সবই clean করবে। বাংলাদেশি? সব বাংলাদেশি, ও মেয়েরাও বাংলাদেশি, বিউটিশিয়ান সেও বাংলাদেশি আসলো। আসার পরে একদম নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যত ধরনের ক্লিং আছে একদম সম্পূর্ণ করলো। এখন আমরা জিজ্ঞেস করতেছি এগুলি কেন, বলতেছে তোমাদেরকে দেখে মনে হচ্ছে ডাস্টবিনে আসছে, যেই শহরে থাকবাস ওখানে তাল মিলিয়ে চলতে হয়, এখানে থাকবা, এখানে ভালো একটা চাকরি করবা, তো তোমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে না, এই তুমি যেইভাবে আসছো তোমরা যেভাবে কাজের মানুষ হিসাবে তো নিবে না। মনে হয় সত্যিই ছিল, আসলেই কাজের মানুষ হিসাবে নিবে না। খুবই বাজে হয়ে গেছিলাম দেখতে। তো ওখানে খুব ভালো খাবার ছিল, তারপরে হচ্ছে গিয়া সেবা করছিল। এক পর্যায়ে আসলে অল্প সময় না, 2 দিনেই আসলে খুব সুন্দর হয়ে গিয়েছিলাম। সুন্দর তো ছিলামই, অযত্নের কারণে যেটা ঢেকে গেছে ওইটা কি ফুটে উঠছিল। ওই আপুটা তখন একটু মোটা চোটা ছিল, আপুটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু মুখে ছিল পিম্পল। মুখে পিম্পল থাকার কারণে বাসায় হচ্ছে গিয়া ওই রুমের ভিতরে আপুকে পিম্পলের ট্রিটমেন্ট করা হলো, যেন পিম্পলটা দ্রুত যায়। বিভিন্ন ফেসিয়াল মেডিসিন দিচ্ছিল, আবার খাওয়াচ্ছিল, বাইরে নিয়ে যাচ্ছিল না, কিন্তু রুমের ভিতরেই সবকিছু করতেছিল। ওখানে আমরা 2 দিন থাকলাম। 2 দিন পরে হচ্ছে গিয়া ওনারা আমাদেরকে বললো যে মেন্টালি প্রস্তুত হতে আমাদের চাকরিতে যাওয়ার জন্য। 2 দিন পরে বললো। আমরা কিন্তু বারবার প্রশ্ন করতেছিলাম, ওনারা আসলে গুরুত্ব দিচ্ছিল না। আর আমরা যে বের হবো, কাউকে জিজ্ঞেস করবো, ওরকম সিস্টেম ছিল না। দরজাতে একটা কার্ড ছিল, এই কার্ড দিয়ে দরজা খুলতে হতো, আবার দরজা যদি লাগিয়ে ফেলতো আবার বাহির থেকে এই কার্ড দিয়েই খুলতো। কোনোভাবে ভিতর থেকে দরজাটা খোলার সিস্টেম ছিল না, ওই কার্ডটা ছাড়া, ভিতর বা বাহির কার্ডটা ছাড়া দরজা খোলার সিস্টেম ছিল না। আবার ক্যামেরা ছিল, কেউ আসলে বলতো যে দেখো আগে কে চিনো কিনা। আমরা না চিনলে বলতাম যে আপু আমরা চিনি না, বা ভাই আমরা চিনি না। ওই আলামিন কিন্তু নেই, রাতে কিন্তু পরে চলে গেছে। আমরা ঘুমিয়ে যাওয়ার পরে আলামিন চলে গেছে, মানে সব ছেলেরাই চলে গেছে। আপু তো আমার থেকে বেশি বুঝে, উনি একটু পড়াশোনা করছে, ওনারও 2টা বাচ্চা আছে। উনি আমাকে বললো যে ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না, এখান থেকে আমাদের পালাতে হবে। পালাবো কিভাবে, একটা রুম না, দরজা তো একটাই, ও জানালা দিয়ে পালানোর তো কোনো সিস্টেম নেই। আপু বলে যে চল আমরা জানালা ভাঙি। জানালা ভাঙবো কিভাবে, এত উপর থেকে ওকে। সবসময় থাকে না, ওরা কাদের কাজে চলে যায়, মানে আমরা 2 জন সবসময় থাকি, আমাদেরকে এই ঘরে রেখে যায়। 3 দিন যখন হয়ে গেল, আমরা একটু সুন্দর হলাম দেখতে, আমাদেরকে ভালো পোশাক এনে দিল, ভালো খাবার খাওয়াচ্ছে একদম নিজের হাতে। ওই যে আলামিন জুস বানিয়ে খাওয়াচ্ছে, নিজের হাতে ফল কেটে জুস বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। তারপর পরের দিন আলামিন আমাদেরকে বলল যে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, তোমাদেরকে আগামীকাল সকাল থেকে কাজে পাঠানো হবে। তো আমি কোনো প্রশ্ন করি নাই তখন, আমার প্রশ্নটা উনিই করছে, আপু। তো আপু বললো যে ভাই আমরা কোন কাজে যাব, বলতেছে গেলেই দেখতে পারবা কোন কাজে যাবা। আর তাছাড়া আজকে সন্ধ্যায় মাগরিবের পর আমার বস আসবে, আলামিন বলল। আর ওই যে বাকি ছেলেরা আসতেছে যাইতেছে, ওদের সাথে কিন্তু আমাদের কথা হচ্ছে না, একমাত্র কথা হচ্ছে এই যে আলামিনের সাথেই। উনি বলল যে আমার বস আসবে, ওনাকে হচ্ছে গিয়ে তোমাদের খুশি করাইতে হবে। তো আমরা বললাম খুশি করা, আমি বলি নাই, আপু বললো খুশি করাইতে হবে, মানে কেমন ধরনের খুশি করাইতে হবে। পরে বলতেছে সেটা আসলেই বুঝতে পারবা। মাগরিবের পর মেবি মাগরিবের পর আর কি আসলো, ওই লোকটা আসলো, অনেক মোটা, অনেক বড় একটা মানুষ, 50 বা 60-এর মাঝামাঝি বয়সের হবে আর কি। তো
তো ওনাকে দেখে এখন আমরা ভাবতেছি এত মোটা লোক, এত বড় লোক, এই লোকের বস। আফ্রিকার মানুষ যেমন কালো হয় এরকম ছিল আর কি। তো বললো যে এটা আমার বস। উনি পরিচয় করাই দিল, এটা আমার বস। বাংলাদেশের? বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের। তো উনি আমাকে বললো যে এক কাজ করো, হ্যাঁ তুমি যাও, আমাকে বললো এটা হচ্ছে কি একটা রুম, অপোজিটে আরেকটা ওদের রুম, ওখানে আমার আপুটাকে ওই আলামিন নিয়ে গেল আর আমাকে এই লোকের কাছে দিয়ে গেল, বলতেছে কালকে থেকে তো এগুলিই করবা, এটাই তো তোমার কাজ। তখন আমি বলতেছি জান কি যে বলেন আপনি, আলামিন ভাই বলছে আমাদেরকে চাকরি দিবে, আমাদের দুই বোনকে বলছে চাকরি দিবে। আর আমরা বোনের মতোই ছিলাম, বলতাম বোন বোনই বলতাম। বলতেছে কিসের চাকরি, এটাই চাকরি, এটাই চাকরি। ওইভাবেই আসলে বিষয়টা হয়ে গেছে। তো এখানে বলে রাখা ভালো। তো এখান থেকে পরের দিন সকালে হচ্ছে গিয়া আমাদেরকে একটা ইয়েতে পাঠানো হলো, একটা হোটেল রুমে পাঠানো হলো, যেখানে আমি বাংলাদেশি একটা মেয়ে আর হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান একজন, ভিয়েতনাম একজন, মানে বিভিন্ন দেশের মেয়েদেরকে মিলিয়ে হচ্ছে গিয়ে আপনার এই একটা হোটেল রুমে দেওয়া হয়, 10-12টা মেয়ে। হোটেলের নামটা মনে আছে? দেখি নাই তো, ওকে। গাড়ি করে নিয়ে গেছে আবার গাড়ি করে নিয়ে আসতে, এরকম। ধরেন আজকে এই হোটেলে এক রাতে একদিন 24 ঘন্টা, 24 ঘন্টা পর আরেক জায়গায়, 24 ঘন্টা পর আরেক জায়গায়। ওদের যে লোক, ওই যে আরো 4টা ছেলে ছিল, 3টা ছেলে ছিল আলামিন ছাড়া, তারা এই কাজগুলি করতো। এরাই ঠিক করতো কারা আসবে কারা যাবে, সবকিছু এরাই ঠিক করতো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবসময় যে হোটেলের মধ্যে একটা মেয়ে রাখতো, ওখানে নিচে কেউ না কেউ থাকতোই গার্ড হিসেবে? গার্ড হিসাবে থাকতো। তার মানে হোটেল কর্তৃপক্ষ জানে যে এই কাজগুলো হচ্ছে এখানে? ডেফিনেটলি জানে। জানি না, আপনি জানেন না? না আমি জানি না। তো হোটেলে পাঠানোর পরে আপনার পাসপোর্টটা কি আপনার সাথে ছিল সেই সময়টাতে? না না, ওই তো ওখানে তো রেখে আসছি পাসপোর্ট, ওই যে ওইখান থেকে পালিয়ে আসলাম বাসা থেকে, আমাদের দুজনেরই পাসপোর্ট, কোনো কাপড় চাপড় কিছুই ছিল না আমাদের সাথে। ওকে। তারপর হচ্ছে যখন আসলাম হোটেল রুমে, আসার পরে এই যে আমাদের বাড়ির পাশের বাড়ির যে ছেলেটা আমি বললাম, ততদিনে ও আমার সাথে একদম ফ্রেন্ডলি একটা বন্ধুত্ব হয়ে গেছে। ও আমারে বলতেছে যে লাইফটা শেষ করে ফেলছি, কেন বিদেশে আসলাম, আমার বাবা মা কেমন, আমার ভাই বোন কেমন, ও বলতেছে কেন করলাম। কিন্তু ও যে আমার প্রতিবেশী, এই ঠিকানাটা কিন্তু আর নেওয়া হচ্ছিল না। ওরা একটা মেডিসিন খাওয়াতো প্রতিদিন রাত্রে। আসলে এটা ভালো লাগতো না, খারাপও লাগতো না, কষ্ট হতো না, আনন্দ হতো না, মানে একটা ঘোরের মধ্যে ছিলাম। মানে আমি বুঝতে পারতাম না, এই যে শারীরিক এত একটা ধকল যাচ্ছে, এতগুলি মানুষ আমার সাথে সম্পর্ক করতেছে, ক্লান্ত হওয়ার যে একটা বিষয় থাকে, ওটাও হতো না। মানে এই মেডিসিনটা খাওয়াতো? হ্যাঁ, প্রতিদিন রাতে খাওয়াতো, ক্লান্ত হওয়ার একটা বিষয় ছিল না। আবার বিউটিশিয়ান আসতো এখানে, আইসা মেকআপ করে দিয়ে যাইতো, তারপরে হচ্ছে গিয়া চুলগুলি সুন্দর করে দিয়ে যেত, খুব সিম্পল ভাবে রাখতো, কিন্তু এগুলি করে দিয়ে যাইতো এসে। আমি তো নতুন ছিলাম, আমি আগে কখনো সাজগুজ করি নাই, শুধু এটা আমাকেই করতো, ওরা নিজেরটা নিজেরাই করতো ওই মেয়েগুলি। এভাবে এভাবে চলে যায় 1 মাস, এভাবে চলে যায় 1 মাস। 1 মাস পরে হচ্ছে গিয়া 29 দিন যেদিন বা 30 দিন, হ্যাঁ 29 দিন মেবি, সেদিন হচ্ছে গিয়া ওখানে পুলিশ র্যাপ করার পরে, যদিও ওরা আমাকে বের করার জন্য চেষ্টা করছিল, ওখানে আবার প্রত্যেকটা রুমে হচ্ছে নিচে দিয়েও পালানোর সিস্টেম থাকে, উপর দিয়েও থাকে, মানে সিস্টেম থাকে। এত দ্রুত পুলিশ এসে পড়ছে, ওরা কিন্তু আমাদেরকে এটা শিখাই দিছে কিভাবে লিফট দ্রুত নামতে হবে, সিঁড়ি দিয়ে নামবো, কিভাবে নামতে হবে, কি করতে হবে। আমি পুরোটা সময় বসেই ছিলাম। অনেকটি মেয়ে পালিয়ে গেছে, কিছু মেয়ে আবার ধরাও পেরেছে, তাদের মধ্যে আমি ছিলাম একজন। তারপর ওখান থেকে থানায় নিয়ে যাওয়ার পর অনেকগুলি প্রসেসিং করে, মামলা করে, থানায় নেওয়ার পরে আমার নামে মামলা করার পরে ওরা বেবি আছে কিনা, ওরা তো জানে যে এটা অবৈধ জায়গা, বেবি আছে কিনা সেটা টেস্ট করে দেখে, জানা শারীরিক ফিট আছে কিনা দেশে যাওয়ার জন্য, ওটা টেস্ট করে। এগুলি করতে করতে তখন কিন্তু রোজা, এর মধ্যে আমি দুবাইতে গিয়েছি 5 মাস চলতেছে। আর থানার ভিতরে বিভিন্ন টেস্ট করার পরে আমাকে মেবি 23 রোজায় বা 23 রোজায় ধরি, আমাকে টিকিট করে বাংলাদেশে পাঠানো হয়। এখানে আবার টিকিটের টাকাটা দিয়ে যায় আলামিন, এবং কিছু কসমেটিক। আপনার জেল জরিমানা কিছু হয় না দুবাই? কেন হয় না? আপনি তো অবৈধভাবে ওখানে না আছেন। ওখানে এরকম হয় না। যদি কারো, হ্যাঁ এটা বলি মানুষ জানার স্বার্থে, সেটা হচ্ছে যদি কেউ কনসেপ্ট করে ফেলে, তাহলে 5 বছর বাধ্যতামূলক ওখানে ওদেরকে থাকতে হবে। এই লাইনে গিয়ে কনসেপ্ট করলো 5 বছর থাকতে হবে? হ্যাঁ থাকতে হবে। এই বেবিটা ওই দেশে সরকারের হয়ে যাবে, ওই বেবিটাকে রেখে
5 বছর পরে মাকে ফেরত আসতে হবে, এটা যে দেশি মাই হোক না কেন। অ্যাবর্শন করে না। না, এই বেবি যদি বৈধও থাকে, বাবার যদি পরিচয় থাকে, তারপরও এই বেবিকে রেখে আসতে হবে। ও বেবি ওদেরকে দিয়ে চলে আসতে হ্যাঁ, হবে। দিয়ে চলে আসতে হবে। এগুলি ওখানে থেকে আর কি বুঝতে পারলাম। 16-17 দিনে আমি ছিলাম ওখানে। আমি পুলিশ আপনাকে কি বলেছে যে তুমি কোথা থেকে আসলা, কিভাবে কি করলা, কিছু জিজ্ঞেস করে নাই? তার ওরা মানে পুলিশের কাছে এগুলো পান্তা ভাত, এগুলো পুলিশ জানে যে পুলিশে হ্যাঁ জানে, ওরা এটা জানে। ওরা বলতেছে তোরা তো খুব খারাপ, তোরা তো আবার আসবি, এখন যাবি 1 মাসের ভিতরে তোরা আবার আসবি। ওরা আমাদেরকে বললো কিভাবে আসবে এটা আমি পরে আসতেছি, তোরা তো 1 মাসের ভিতরে আবার আসবি। খুবই বাজে ভাবে আর কি, আরবি ভাষায়। ওরা আবার হিন্দিও পারে। তারপর দেশে আসলাম, দেশে আসার পরে চাকরিতে গেলাম, চাকরিতে ঢোকার পরে দেশে আসার পর তো মানসিক যে নির্যাতনটা ওটা বেড়ে গেল। দেশে চলে আসলেন তারপরে? হ্যাঁ হ্যাঁ, দেশে চলে আসলাম। ওই যে সুদের যে টাকা নিয়েছিলাম ওটা তো আর পরিশোধ হয় নাই। তারপর আমি ভাবলাম কতদিন বসে থাকবো, অভাবটা তো আর শেষ হয়নি, বাবার বাড়ির অভাবটা তো আর শেষ হয়নি। একটা চাকরিতে গেলাম, ওখানে দেখলাম সুপারভাইজার যারা থাকে আর কি, ওরা পেন্সিল দিয়ে কিংবা কলম দিয়ে কখনো হাতে এই ব্যাটটা চিকলি করছিল। সুপারভাইজার মানে গার্মেন্টসে? গার্মেন্টসে না, আমি একটা বিস্কিট ফ্যাক্টরিতে জব নিই। তখন হচ্ছে আমি এখান থেকে চাকরি ছেড়ে দিই হচ্ছে ইন্ডিয়ান একটা মহিলার রান্নার কাজ নেই। রান্নাটা 3 বেলা গিয়ে করতে হবে, ওরা আমাকে মাসে 4,000 টাকা দিবে, আর হচ্ছে 3 বেলা খাবার দিবে। ইন্ডিয়ান খাবার খেতে পারছিলাম না, তারপরও খাচ্ছিলাম। ওখানে যখন যাচ্ছিলাম, বিশেষ করে রাতের রান্নাটা যখন করতে যাচ্ছিলাম, আমি আমার মামার বাড়িতে থাকতাম তখন। রাতের রান্না করতে যাচ্ছিলাম, আমার মামার বাড়ি একটু শহরের সাইডে, আমাদের মেন কালীগঞ্জ টাউন। যখন যাচ্ছিলাম তখন দেখি ছেলেরা পিছনে পিছনে যাচ্ছিল, বাজে প্রস্তাব দিচ্ছিল, কি দরকার এত পরিশ্রম করে 3 বেলা যাওয়া আসার। ওই যে বকাটে যারা আছে, বকাটের ছেলেরা, আমাদের সাথে সময় কাটালে এক রাতেই তো 4,000 টাকা দিয়ে দিব, তার থেকে বেশি দিব, মানে এরকম বলতো। তখন এক পর্যায়ে আসলে মনে হলো যে না, দেশে আর থাকবো না, বিদেশে আবার চলে যাব। খুব দ্রুত প্রসেসিং হয়ে গেল। আমি সৌদি আরবে গেলাম। সৌদি আরবে যাওয়ার পরে আমার বাবার বাড়িতে, আমার ওই যে ঘর ছিল না, আমার বাবার বাড়িতে একদম ফাউন্ডেশন দিয়ে একটা ঘর করে ফেলছি। ওকে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ইটস আ গুড নিউজ। এবং উনি সৌদি আরবে মোটামুটি ভালো একটা কাজ পেয়েছেন। হ্যাঁ, খুব ভালো একজন বৃদ্ধ মানুষের সেবা যত্ন করছি আর কি। ওকে, কোনো না কোনো ভাবে আমার আরেকটা লোকের সাথে আমার পরিচয় হয় রং নাম্বারে। আচ্ছা, রং নাম্বারে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে হচ্ছে গিয়া এই ভদ্রলোকের সাথে যখন পরিচয় হয়, তখন ওনার সাথে আমি কথা বলতে বলতে আসলে এই যে কাহিনীটা আসলে বলা হয় যে আমার 2টা বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে। তো উনি আসলে স্নেহ প্রীতি দেখাতো মাঝে মাঝে। উনি খুব বেশি কথা বলতেন না, একদম কম কথা বলতেন। ডাকনামটা আমি বলছি, আমি ওনার রিয়েল নামটাকে হাইড করছি। ওনার ডাকনাম হচ্ছে আকাশ। তো আমি ওনাকে বললাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি প্রস্তাবটা দিয়েছি। তখন কি আপনার ওনার সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক? না না না, কিছু না, ডিরেক্টলি বলছেন? হ্যাঁ, ডিরেক্টলি। ওই যে মাঝে মাঝে ওনার সম্পর্কে আপনি জানতেন যে উনি কোথায় থাকে, কি করে? কিছুই জানেন না? কোথায় থাকে এটা জানি, উনি সৌদি আরবে থাকে। বাট ওনার ম্যারিটাল স্ট্যাটাস কি অবস্থা, বিয়ে শাদী করছে কিনা, এগুলো কিছু জানতেন না? না না, না জেনে ডিরেক্টলি বলছেন? আমি ডিরেক্টলি বলছি। সম্পর্কটা কেমন ছিল যে একজন মানুষকে ডিরেক্টলি বলা যায় বিয়ে করবেন কিনা? এই যে বলতেছি তো আমি, ওই যে ওনাকে ভালো লাগতো, উনি একদম চুপচাপ ছিল, কখনো তেমন কোনো কথা বলেনি, চঞ্চল যে ব্যাপারটা ওটা ছিল না, আমি ছিলাম। উনি হাসে দিছে, একদম হাসি। উনি হেসে বলতেছে যে আপনি কি পাগল হয়েছেন? না, উনি আমাকে তুমি বলতো যে তুমি কি পাগল হইছো? তাই আমি বললাম কেন? এই পরে বলতেছে এটা কখনো হয় না, সমাজ এটা মেনে নেয় না, আর আমার পরিবার কখনোই মেনে নেবে না, আমার সমাজ এটা মেনে নেয় না। উনি তো আমিই মেনে নিব না, ওইটা বলছে, আমিই মেনে নিব না। তখন আমি বললাম আমাকে আসলে সামাজিক স্বীকৃতি দিতে হবে না, আপনি আমাকে বিয়েটা করে রাখেন। আমি আবার দেশে যাওয়ার পরে কি হয়েছে, অনেক মানুষ আমাকে বাজে প্রস্তাব দিচ্ছিল, এই বিদেশে যাওয়ার কি দরকার, দেশেই থাকুক, আমরা টাকা দিব, বিনিময়ে আমাদেরকে সময় দিবে, এগুলি আমাকে শুনতে হচ্ছিল। আমার কথা হচ্ছে আমি যদি বিয়েটা করে ফেলি, সমাজের মধ্যে যখন মানুষ জানবে আমার বর আছে, আমার হাজবেন্ড আছে, তখন হয়তো বা এগুলি আমাকে ফেস করতে হবে না। সোশ্যাল সিকিউরিটি, হ্যাঁ, এগুলি আমাকে ফেস করতে হবে না। একটা সমাজে, আমাদের এই সমাজে মোটা দাগে একটা নারীর সামাজিক এবং পারিবারিক স্বীকৃতির জায়গা বা রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গা ধরেই নেওয়া হয় যে তার বিয়ে হয়েছে কি হয় নাই। অর্থাৎ বিয়ে হওয়া মানে হচ্ছে সে নিরাপদে আছে, বিয়ে হওয়া না মানে সে নিরাপদে নাই। কি ভয়ানক চরিত্র, কি ভয়ানক চরিত্র, আপনি চিন্তা করতে পারেন। ডেফিনেটলি ম্যারেজ একটা বিগ ইনস্টিটিউশন, ওই জায়গায় রেসপেক্ট রেখেই বলতে চাই, কোনো কোনো মানুষের বিয়ে নাও হতে পারে, তার পূর্ণ মর্যাদা নিয়ে পরিবারে সমাজে থাকার অধিকার আছে। এটা যেমন রাষ্ট্রীয়ভাবে আছে তেমন ধর্মীয়ভাবেও আছে। কিন্তু আমরা সমাজটাকে, সমাজের দৃষ্টিভঙ্গিটাকে কতটা ভয়ঙ্কর বানিয়ে ফেলেছি যে এগুলো আজকাল আমাদের খুব বেশি পুরনো গল্প না। কিন্তু এক পর্যায়ে মেন্টালি ব্ল্যাকমেল সেটা করছিলাম যে না প্লিজ আপনি আমাকে বিয়ে করেন, আমি আসলে আপনার কাছে, আপনার বাড়িতে কখনো যাব না, আমি বরণ পোষণও চাইবো না, আপনি বিয়ে করে রাখেন, আমাকে সামাজিক উনিও সৌদি আরবে ছিল? হ্যাঁ,
দেখা সাক্ষাৎ হয়েছে না, না। ততদিনও দেখা সাক্ষাৎ হয় নাই, তো আপনি ওনাকে কেন বিয়ে করতে বলবেন তাহলে? চেনেন না জানেন না, একই তো না, কাহিনী হয়। অনেকদিন হয়েছে তো পরিচিত, প্রায় 1 বছর। তাতে কি আমি কথা ওনাকে বলছেন, চিনি। বাট আপনি জানেন না তো তার সম্পর্কে, না, না, তাহলে কেন প্রায় 1 বলবেন? বছর ওনার সাথে আমার ইমোশনালি ফল ইন করছেন। আচ্ছা যাই হোক, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন তারপর। ইমোশনালি। এখন আমার ভিতরে কি ওনার সাথে ওনার প্রতি দুর্বলতা ছিল কিনা আমি জানি না। না থাকলে বলবেন কেন একটা ছেলেকে হ্যাঁ, বিয়ে আমি করে? জানি না। ডেফিনেটলি ছিল। হ্যাঁ, আমি জানি না। কিন্তু উনি বলল ওনার পরিবারে ওনারা 8 ভাই বোন। 8 আচ্ছা, ভাই বোন, ওনার বাবা মা দুজন বেঁচে আছে। উনি হচ্ছে গিয়া ভাই বোনের মধ্যে 4 নাম্বার। বিয়ে শাদী করছে? আম বলতেছি তো 4 নাম্বার উনি বিয়ে করেছে। আচ্ছা, উনি বিয়ে করেছে ফোনে। উম, তার মানে বাংলাদেশে ওনার বউ আছে, বাংলাদেশে বউ বলছে। বাচ্চা সবই আছে। না, না, বাচ্চা না। উনি তো সংসার হয়নি। ফোনে বিয়ে করেছে, ফোনেই আবার ডিভোর্স। ফোনে বিয়ে করে ফোনেই ডিভোর্স হয়ে ফোনেই গেছে। হয়তো পুরুষ মানুষ নারীর প্রতি কোথাও দুর্বল, সেই জায়গা থেকে সে আমাকে বলে বারবার ভাবো, ভেবেচিন্তে দেখো তুমি কি করবা। হতে পারে এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। তো আমি কিন্তু ইতিপূর্বে শুধুমাত্র ওই দুবাইয়ের ঘটনাটা ছাড়া সবকিছু কিন্তু ওনার কাছে শেয়ার করা হয়ে যায়। সবকিছু আমি বলি আস্তে আস্তে, ডে বাই ডে, অল্প অল্প করে বলা হয়। উনি আমাকে সময় দিত কিন্তু কথা বলতো না, চুপচাপ থাকতো। তখন ওই যে চুপচাপ থাকাটা না আমার কোথাও একটা হয়তো বা হৃদয়কে স্পর্শ করছে। মনে হতো যে না, মানুষটা হয়তো বা ভালো, নারীর প্রতি অতটা দুর্বল না। ওর বিষয় কিন্তু কোনো কিছু শেয়ার করতো না, একদমই না। ওর পার্সোনাল লাইফ নিয়ে আমার সাথে কোনো কথাই বলতো না এই পর্যন্ত। বুদ্ধিমান। হ্যাঁ, একদম বলে নাই, তবে আমি বলতাম। রাজি হয়, রাজি হয়ে উনি আসে। আসার পরে 25 তারিখ ছিল, 25শে জানুয়ারি 2020। বিয়ে করেন আপনারা? হ্যাঁ, ফেব্রুয়ারি 2 তারিখ বিয়ে হলো 2020। আর 3 তারিখে চলে গেলাম। আমি চলে গেলাম চলে গেলাম বলতে? সৌদি আরবে চলে গেলাম। আমি তো ছুটিতে আসছি। ও বাংলাদেশে বিয়ে করছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, ও কি বাড়িতে আসছিল নাকি হ্যাঁ, কাজীতে গিয়ে আপনার বাড়িতে এসে বিয়ে করেছে? হ্যাঁ, না, না, কাজী অফিসে, কাজী বাড়িতে আসেনি। আচ্ছা, হ্যাঁ, এই বিয়েটা জানে আপনার পরিবার জানে? আমার ভাবি জানে। শুধু ভাবি জানে? আমার ভাবি আজ জানে। পর্যন্ত ভাবি জানে না, শুধুমাত্র? না, এখন সবাই জানে। এখন 4 বছরে আমি একদম সংক্ষিপ্ত করে ফেলছি, যেহেতু আপনি বর্তমান সংসারে আছেন, আমি এত বিস্তারিত যেতে যাচ্ছি না। উনি আপনার হাজবেন্ড তো এখনো? হ্যাঁ। ওকে, আপনি ভালো আছেন? না, এই গল্পটাই তো এইখানে। বিয়ের পরে আপনি না, দুবাই না, গল্পটা তখনও বলেননি না, না, ওনাকে? তখনও বলি নাই। উনি দেখি যে আমাকে সময় দিচ্ছে না, আহ, অন্য কোথাও কিন্তু বিজি আপনি এটা আছে। গোপন করেছেন কেন তার কাছে? এটাই তো আমার একটা ভুল, আরো একটা ভুল জি, গোপন করেছি। হ্যাঁ, আপনার এখন পর্যন্ত আমি কোনো ভুল পাইনি, কিন্তু এই গোপন করাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, এটা আমার শুধু ভুল না, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল। আজ সেই ভুলেরই মাসুল দিচ্ছি। তো যখন আমার হাজবেন্ড দেখি যে আমাকে সময় দিচ্ছে না, কিন্তু সে আসতেছে। দেখি যে আমাকে সময় দিচ্ছে না, কিন্তু সে আসতেছে। যখনই সময় পাচ্ছে সে আসতেছে। আমি যখনই বলতেছি যে তুমি আসো, আসতেছে। সবকিছুই ভালো পাচ্ছি। একটা জিনিস আমি না ফলো করছিলাম, ওই যে আমার যে আগের হাজবেন্ড, প্রথম হাজবেন্ড, উনি যেমন কখনো আমাকে ভালোবেসে কোনো উপহার দেয়নি, একটা জামাও দেয়নি, কিন্তু ওনার সাথে যে আমি 3 বছর ধরে আছি, উনি কখনো এটা করছে না। উনিও কখনো দেখিনি যে আমার জন্য একটা চকলেট নিয়ে আসছে। জিজ্ঞেস করবে যে তোমার কিছু লাগবে, তোমার জন্য কি নিয়ে আসবো। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওর হয়তো আমাকে আর ভালো লাগে না। ওর হয়তো আমাকে আর ভালো লাগে না। তারপরে হচ্ছে গিয়া এক পর্যায়ে আমি ওনাকে জিজ্ঞেস করি যে কি সমস্যা। পরে উনি বলে যে না, কোনো সমস্যা নেই, আমি কাজের জন্য ব্যস্ত। এখনো কি তুমি নতুন নাকি, আগের মতো তোমাকে টাইম দিতে হবে নাকি, এখন তো তুমি পুরনো হয়ে গেছো, তোমার সাথে আমার যাচ্ছে না, তোমার সাথে আমার যাচ্ছে না। কেন যাচ্ছে না, কি সমস্যা? বলতেছে উনি আমার যে শারীরিক গঠনগুলি নিয়ে বাজেভাবে কথা বলছিল। এটা বারবার, একবার না, বারবার বুঝাচ্ছিল, ফোনেও বলতেছিল, এটা আইসেও বলতেছিল, যেটা আমার কাছে আসলে খুবই দুঃখজনক একটা বিষয় ছিল। ফোনেও বলতেছে, আইসেও বলতেছে। তাহলে কি আমার এটা মনে হতে শুরু করলো, তাহলে কি আমি সত্যিই পারফেক্ট না, যেহেতু আমার একটা অতীত আছে। আমি তোরে বলতে পারছিলাম না। ওকে। হ্যাঁ, আমার একটা অতীত আছে। ওনার সাথে আমার এই বিষয় নিয়ে কথা হলো, আর উনি সন্দেহ করছিল আমার হয়তো বর্তমান কারোর সাথে রিলেশন আছে। আচ্ছা, উনি এই যে মূলত এখান থেকে সমস্যা শুরু হয়, উনি এটাই মনে করছিল। এটা মনে করে এখন আমি হয়তো ওয়াশরুমে, আমার ফোন রিসিভ করতে দেরি হয়েছে, উনি হয়তো ভাবছে যে আমি কারোর সাথে লাইনে আছি, ওই লাইন কেটে দিয়ে না আমি ওর ফোন রিসিভ করব। আমি কোনো একটা কাজে আছি, আমি ফোনটার সাথে সাথে রিসিভ করতে পারি নাই। এখন উনি বলতেছে তুমি তো আগে সাথে সাথে ফোন রিসিভ করতে, এখন কি করছো? মানে মূলত উনি ধরে নিয়েছে আমি একটা পরকীয়া করছি। আদৌ তো আমার কাছে এরকম কিছুই ছিল না। তখন আমার মনে হলো যা হবে হবেই, ওকে আমি সবটা জানিয়ে দেই। যদি সে আমার সাথে সংসার করে করবে, যদি না করে করবে না। তখন এটা হচ্ছে গিয়া 2000 2023, হ্যাঁ 2023 মার্চের 17 তারিখে আমি এটা ওকে বলি রাত। আমি ওনাকে বলি যে এরকম এরকম আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যদি পারো আমাকে মাফ করে দিও। আমি আসলে ওকে বিয়ে করার উদ্দেশ্যটা বলা ভালো, মানে ওর সাথে সংসার করার উদ্দেশ্য আমার ছিল না, কারণ ও তো বলছেই ও আমার সাথে সংসার করতে পারবে না।
মানে আমাকে সংসার করবে কি, আমার বাবার বাড়িতে আমি থাকবো, ওর বছরে 6 মাসে পারলে আমার বাবার বাড়িতে আসবে, আমি ওর বাড়িতে যেতে পারবো না। ওই যে আমি বলছিলাম মেন্টালি প্রেশার দিয়েছি, উনি তো আমাকে বলছে যে আমাকে ওনার পরিবার মেনে নেবে না, ওকে, উনি তো আমাকে বলছে। তো এরকম একটা ও উদ্দেশ্য পরিবার ছিল। জানে না যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ জানে। কিন্তু তারপরে না পরিবার না জায়গা দিবে না না? না, এই পরে এটা বলা ভালো, ওই যে ও আসে যখন আমার কাছে আসে, কাছে আসার পরে হয়তো বা আমাকে ওর ভালো লেগে গেছে, আস্তে আস্তে সেই বিষয়টা সবাইকে জানাইতে শুরু করে। ফাইন, কিন্তু এরপরে আসে। পরিবার মেনে নেয়নি আপনাকে? নিয়েছে। পরিবার মেনেও হ্যাঁ নিয়েছে, মেনে নিয়েছে। কিন্তু এখন সমস্যাটা শুধুমাত্র আপনার আর ওর মধ্যে হয়ে আমার গেছে। মধ্যে তখন হয়েছে। আপনি দুবাইয়ের ঘটনা তাকে বলেছেন, হ্যাঁ তারপরে ও কি করেছে? তখন সামহাও আপনাকে সন্দেহ করছে, সেটার পিছনে সে অন্য কোনো রিজন খুঁজে পেয়েছে। কিন্তু আপনি যখন এটা বলেন, কিন্তু এটাও তো কোনো কারণ না বর্তমান, কারণ 3 বছর তো সে ভালো ছিল। হ্যাঁ তাহলে তো আলটিমেটলি ওটা এই কারণটা বলারও কোনো প্রয়োজন ছিল না। আপনি কেন বলতে গেলেন? ওই যে ও আমাকে বারবার বলছিল যে আমি কার সাথে কি করছি বর্তমান। মানে আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। সেটা যদি রিজন হয়ে থাকে, সেটা তো বিয়ের পরেই হওয়ার কথা। না না, বিয়ের পরে বলেনি তো। এক্স্যাক্টলি, সে হ্যাঁ বিয়ের পরে বলে না, সেটা বিয়ের, তো দুবাই রিজন হওয়ার কথা না। না আমি আপনাকে এটা বুঝাচ্ছি, আমার মনে হচ্ছিল যে সে হয়তো প্রথম প্রথম বলতে পারছিল না। আর ওকে, তাছাড়া সে একটা 3 বছর সময় লেগেছে তার এটা বলতে? না 2 যাই হোক, বছর, মানে কাছাকাছি সময়টা ছিল 2 বছর। 2 বছর, হ্যাঁ। হ্যাঁ তারপরে কাছাকাছি সময়। আপনি তাকে দুবাইয়ের ঘটনাটা বললেন, বলার হ্যাঁ পরে কি হলো? কিন্তু আমি আজও খুঁজে পাই না আসলে আমি কোন জায়গায় যে দুর্বল ছিলাম, আমি কাজে খুঁজে পাই না। আসলে মানুষ তো নিজের দোষ চিন্তা খুঁজে পায় করতে না। পারেন, একটা কিশোরী মেয়ে যে তার নিজের জীবন বুঝে ওঠার আগেই শুধুমাত্র ফিমেলশিপ, এটাকে আমি যদি বলি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না, যে তার শারীরিক যে যুদ্ধটা, অনৈতিকতা, সামাজিক পারিবারিক অনৈতিকতার কাছে তার শারীরিক যে যুদ্ধটা, সেই যুদ্ধটা তাকে একটা সুস্থ জীবন দিচ্ছে না। এবং সে সুস্থ জীবনের সম্ভাবনা তৈরি হওয়ার পরেও একটা সুস্থ জীবনে সে ফিরতে পারছে না। অর্থাৎ এটা কত বড় ক্রাইম, তাই না? এবং এই স্যাক্রিফাইসের লেভেলগুলা যদি ওনার জায়গায় বসে আপনারা চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় মনোজাগতিক একটা যুদ্ধ, কি ভয়ঙ্করতম একটা যুদ্ধ। জি, ওনাকে সবটা বলি, বলার পরে উনি আমাকে বলে যে দেখো, দুধের মধ্যে যদি বিষ দেওয়া হয় সেটা না দেখে মানুষ পান করে, কিন্তু সেটাতে যদি একটা ময়লা পড়ে সেটা মানুষ দেখে কিন্তু কখনো পান করে না। তার মানে আপনার জানানোটা ভুল হয়েছে তাকে। হ্যাঁ সুতরাং আমি তোমার সাথে আর সংসার করব না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। তখনই ও আমাকে বলে ফেলে। তখন আমি বলি ওকে ফাইন, তুমি যদি আমার সাথে সংসার না করো, আমি তো জোর করে সংসার করতে পারবো না, যে ওর সাথে আমি যেন কোনো রকম কোনো যোগাযোগ না রাখি। যোগাযোগ না রাখি একদম পুরোপুরি, সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা রাখে। হোয়াটসঅ্যাপ আবার সৌদি আরব থেকে সৌদি আরব কথা বলা যায় না। তা আমি হচ্ছে গিয়ে মেসেজ করি, 100-200 মেসেজ করে জমা করে রাখি, সেগুলি দেখে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। রিপ্লাই না দেওয়ার কারণে এক পর্যায়ে আমিও আসলে মেসেজ করা ছেড়ে দিই। উনি আমাকে একদিন ফোন দেয়, আমি একটা ছবি পাঠাই হোয়াটসঅ্যাপে, তখন আমাকে উনি ফোন দেয়, ফোন দিয়ে বলে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর হয়ে গেছো, উনি এটা বলে। তখন আমি ভিডিও কল দিই, ভিডিও কল দেওয়ার পরে উনি বলে যে, আমি বলি তুমি অনেক সুন্দর হয়ে গেছো, পরে ও বলতেছে আমার চেয়ে বেশি তুমি সুন্দর হয়ে গেছো। তখন আমি কান্না করে দিই, কান্না করে দিয়ে বলি আচ্ছা কোনোভাবে কি আমরা সম্পর্কটাকে আবার কন্টিনিউ করতে পারি না? উনি আমাকে বলে যে আর কখনোই সম্ভব না। আমি আপনার গল্পের একটা জায়গায় যদি একটু শক্ত করে ধরে থাকি, এই যে অর্থনৈতিক এক ধরনের কষ্ট ছোটবেলা থেকে, এই কষ্টটা নিয়ে ফাইট করে 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 আপনি হয়তো অর্থনৈতিক জায়গাটা উন্নতি করে ফেলছেন, কিন্তু এই অর্থনীতির জন্য আপনার যে পরিমাণ স্যাক্রিফাইস, জি এই স্যাক্রিফাইসের জায়গাটা, এটা ভয়ঙ্করতম স্যাক্রিফাইস, এবং এটা কোনো দিনই আর হয়তো পূরণ হবে না। ওনার বাচ্চারা একসময় বড় হয়ে যাবে, 2টো ছেলে বাচ্চা বড় হয়ে যাবে, এবং বড় হয়ে তারা তাদের জগৎ তৈরি করে নেবে। হয়তো এই মায়ের দিকেই আঙ্গুল তুলে বলবে তুমি আমাদের জন্য জীবনে কি করছো, একদমই ভাবে বলবে। কারণটা হচ্ছে তুমি আমাদেরকে একটা ভালো পরিবার দিতে পারো নাই, শাসন করতে পারো নাই, আদর করতে পারো, নারীর কাছে ফালায় রাখছো। কিন্তু ওরা কি জানবে যে আমি তো বলবো বাচ্চাদেরকে গল্প জানানোর দরকার নাই, এবং ওরা হয়তো জানবেও না যে ওর মার কত ভয়ঙ্করতম স্যাক্রিফাইস ছিল এই সামান্য মুখের ভাতটুকু জোগাড় করতে গিয়ে। হ্যাঁ, আজকের গল্পের অনেকগুলো শিক্ষণীয় দিক আছে। আমি গল্পটাকে খুব প্রেসাইসলি প্রচার করেছি। আমি শেষ বেলায় এসে 2টো কথা বলতে চাই। এই গল্পটাকে কোনোভাবেই কেউ কেটে নিয়ে তার চ্যানেলে অন্য কোনোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা খুব ভালো করে এগুলো অবজার্ভ করছি এবং খুব ভালো করে ব্যবস্থা নিচ্ছি, সুতরাং সতর্ক করব। অনেকেই কেটে নিয়ে গিয়ে উল্টাপাল্টা থাম্বনেইল দিয়ে গল্পের আংশিক অংশ রেখে গল্পটাকে মিসলিড করেন এবং সেখানে আমার ছবি ব্যবহার করেন। আমি বারবার সতর্ক করছি, যারা এগুলো করছেন তারা বিপদে পড়বেন, একটা সময় সত্যিই পড়বেন। আর এই গল্পটাকে অনেকভাবে মিসলিড করার সুযোগ আছে অল্প অল্প অংশ কেটে নিয়ে, কিন্তু এটা একটা কমপ্লিট লাইফ স্টোরি। আপনি যদি সেই ছোট্ট যেই মেয়েটির গল্প আজকে একেবারে ছোটবেলা থেকে শুরু হয়েছে, 9-10 বছর থেকে শুরু করে 31 বছর পর্যন্ত একটানা না আসেন, তাহলে এই গল্পের বিভিন্ন অংশ কেটে নিয়ে মিসলিড করার সুযোগ আছে।
সো এই কমপ্লিট লাইফ স্টোরিতে আমি যেটা বলতে চাই, একটা মেয়ে শুধুমাত্র হেরে গেছে অর্থনৈতিক দুরবস্থার কাছে। তার মন হেরেছে, শরীর হেরেছে, সবকিছু হেরেছে। শেষ পর্যন্ত হয়তো হেরে যাবে তার 2 বাচ্চার কাছেও। আমরা চাই সেখানে যেন সে না হারে। এটা শুধুমাত্র আর গল্প না, এরকম আমাদের সমাজে অনেক আছেন, অনেক আছেন। তবে এই গল্পের একটা শিক্ষণীয় বিষয় যদি নিতে হয়, তাহলে আমি বলবো আপনার সন্তানকে বিয়ে দেওয়ার আগে বিয়েটা কেন প্রয়োজনীয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, সেটার প্রপার নলেজ না দিয়ে এরকম স্টেপ নিয়েন না। আমাদের সোসাইটিতে বা আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা বয়সের একটা সীমা ধরা আছে যে এত বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বাল্যবিবাহ দেওয়া যাবে না। আজকের যুগটা হয়তো অনেক বেশি অ্যাডভান্স, যে কারণে হয়তো অনেক মানুষ আগে থেকেই বুঝে যায়। কিন্তু আমাদের সোসাইটিতে এমন পশ্চাৎপদ মানুষ আছেন যাদের, যেই সব সোসাইটিতে এগুলো নিয়ে কথাই হয় না, এগুলোকে ট্যাবু মনে করা হয়, এগুলোকে ভয়ঙ্কর রকমভাবে অন্যায় মনে করা হয় এগুলো। কিন্তু এই অন্যায় মনে করা, এই ট্যাবু মনে করা আমাদের জীবনটা কতটা দুঃসহ করে দিয়েছে এটা একটু চিন্তা করে দেখুন। সো ও হয়তো প্রথম স্বামীর ঘরেই অনেক ভালো থাকতে পারতো এই বিষয়টা নিয়ে যদি সে প্রপারলি জানতো, অথবা বিয়েটা হয়তো বা সে নাও করতে পারতো। সুতরাং প্রপারলি জানাটা প্রয়োজন। ফিজিক্যাল অ্যাবিউজ একটা মানুষকে কতটা ভয়ঙ্কর জীবনের দিকে নিতে পারে, সেই গল্পটা হচ্ছে আজকের গল্প। এখন পর্যন্ত পুরো জীবনের কাছেই হেরে গেছে, 31 বছরের পুরো জীবনের কাছেই হেরে গেছে আমাদের এই সমাজের কারণে, পারিবারিক ব্যবস্থার কারণে এবং এই কুসংস্কারের কারণে। কোনো ধর্ম এটা সাপোর্ট করে না, রাষ্ট্রীয় ব্যবস্থা এটা সাপোর্ট করে না। যদি ওর প্রপার নলেজ থাকতো, ওর পরিবারের প্রপার নলেজ থাকতো, তাহলে ওর জীবনটা আজকে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো। তবে আমরা নিরাশ হব না, ডেফিনেটলি আমরা চাইবো যে জীবনটা সুন্দর হোক। এবং যারা এই গল্পটা শুনলেন, আমি জানি অনেকে এই গল্প থেকে অনেক কিছুই নিবেন না, অনেকে এসে ওলটপালট মন্তব্য করবেন নিচে, এই ধরনের গল্প কেন প্রচার করতে হবে, কোনো প্রয়োজন নেই। তাদের জন্য আমার কোনো কিছু বলার নাই। আমার শুধু বলার সেই সব মানুষদের জন্য যারা তাদের পরিবারের সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, যারা নিশ্চিতভাবেই চান যে তার সন্তানটা অন্যের ঘরে গিয়ে সুখে থাকুক। তাদের জন্য আমি বলবো যে আপনার সন্তান, আপনার কলিজার টুকরা, তাকে কোনোভাবেই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দিবেন না, 1। আর 2 নম্বর হচ্ছে যেটা, যে বিয়ের নলেজ না থাকলে তাকে দয়া করে এই পিচাসময় একটা জীবন এটা উপহার দেবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শকদেরকে আমি শুধু এটাই বলবো, প্রত্যেকটা ভাই যেন তার বোনের প্রতি যত্নবান হয়, প্রত্যেকটা বাবা যেন তার মেয়ের প্রতি যত্নবান হয়। কারণ ভাই যদি বোনের প্রতি যত্নবান হয়, সে বোনের জীবন কখনো নষ্ট হতে পারে না। আমার ভাই কখনো আমাকে জানতেই চাইলো না কি হয়েছে, কেন হলো, কেন আমি যাব না। সবসময় আমার ভাই শুধু আমাকে মারতো আর বলতো যাইতে হবে। গরিব কখনো দ্বিতীয় সংসার করে না, গরিবকে এক সংসারে অন্যায় অত্যাচার মেনে নিয়ে থাকতে হয়। আমার বাবা আজও কখনো জানতে চায়নি আমি কেমন আছি। আমার মা, আমার ভাই বোন কখনো জানতে চায়নি আমি কেমন আছি আজ পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে, এই যে আমি পুরোটা গল্পে স্ট্রংলি বলছি, আমি কোথাও কাঁদি নাই, কারণ আমি কাঁদতে কাঁদতে পাথর। এখন আমার কান্না আসতেছে কারণ আমার বাবা মায়ের প্রসঙ্গ আসতে। কোনোদিন ওরা জানতে চায়নি যে আমি কেমন আছি। আজও আমি ঘুমাইতে পারি না। এই মানসিক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীরে ধীরে আমি একটা মানসিক ভারসাম্য রোগী হয়ে যাচ্ছি। তাই দর্শকদেরকে বলবো, ভাইয়েরা আপনারা আপনার বোনদের প্রতি যত্নবান হন। বাবাদেরকে বলবো আপনারা আপনাদের মেয়ের প্রতি যত্নবান হন। আর স্বামীদেরকে বলবো স্ত্রীকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন, তাহলে দেখবেন সবকিছু সুন্দর। আজ আমি এত ভালোবেসেও আমি হেরে গেছি শুধু আমার একটা ভুলের কারণে। ভুল বলবো না, অতীতের কারণে, হ্যাঁ, যে আমার অতীতের একটা প্রতি অতীতের ওনার কোনো কারণে। হাতই ছিল না। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।